আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিনম্র শ্রদ্ধায় জাতির মেধাবী সন্তানদের স্মরণ, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নের দাবি। বুদ্ধিজীবী দিবসে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার তাগিদ, ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে ধর্ষণ চেষ্টা মামলায় ১৩ আসামির ১০ বছরের দণ্ড, বাদীর অসন্তোষ। করোনা আক্রান্ত গর্ভবতী প্রসবকালীন জটিলতার ঝুঁকি বেশি, গর্ভধারণের আগে অথবা পরে টিকা নেয়ার তাগিদ। কাল আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপহার দেবেন মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক, যুদ্ধবিমান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে, সাথে আছি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: বিজয় দিবসের রাষ্ট্রপতি কুচকাওয়াজের মহড়া, প্যারেডে তুলে ধরা হবে ৫০ বছরের উন্নয়ন অগ্রযাত্রার চিত্র। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির মেধাবী সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে তাদের পক্ষ থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেছেন, সব ষড়যন্ত্র ব্যর্থ করে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ। রিপোর্টে আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। ভোরের আলো ফোটার সাথে সাথে শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শুরু হয় রাষ্ট্রীয় আচার। সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে জাতির মেধাবী সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল এস.এম. সালাউদ্দিন ইসলাম। এর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী। পরে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ বেদি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্য, যুদ্ধাহত এবং বীর মুক্তিযোদ্ধারা স্মৃতির বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় পালিয়ে থাকা যুদ্ধ অপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন মন্ত্রী। সিমলা চুক্তিতে বলা ছিল যে ১৮৫ জন যে যুদ্ধ অপরাধী সৈন্য, তারা তাদের দেশে নিয়ে বিচার করবে, তাদের সেই চুক্তি ছিল। তারা পাকিস্তানিরা ঘৃণ্যভাবে, নির্লজ্জভাবে তারা সেই চুক্তি ভঙ্গ করেছে। আওয়ামী লীগের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন দলের কেন্দ্রীয় নেতারা। প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেবে শেখ হাসিনার সরকার। মুক্তি সংগ্রামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই বাঙালি জাতি তার নবতর সোপানে এগিয়ে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলা বাংলাদেশের অগ্রগতি কোনো অপশক্তি যাতে থামিয়ে দিতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন রাজনৈতিক দল। বুদ্ধিজীবী দিবসে সাম্প্রদায়িক আগ্রাসন মোকাবেলায় সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাজনীতিকরা। রিয়াদ সুমনের আরও একটি রিপোর্ট। বিজয়ের ৫০ বছরে জাতির মেধাবী সন্তানদের স্মরণে শ্রদ্ধায় অবনত বাংলাদেশ। রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক দল। কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের বুদ্ধিজীবী মহল তারা প্রাণ দিয়েছেন, দুর্ভাগ্যক্রমে সেই মুক্তিযুদ্ধের লক্ষ্য গণতান্ত্রিক একটা রাষ্ট্র আমরা এখন পর্যন্ত পাইনি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সহ দলটির নেতারা।
আমরা যেটা দেখতে পাচ্ছি, বাঙালি জাতি এখনো বৈষম্যের ঊর্ধ্বে উঠতে পারেনি। দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান রাজনীতিকরা। বাংলাদেশকে পিছিয়ে দেবার জন্য তাদের যে ষড়যন্ত্র, রাজাকার আলবদরদের সেই ষড়যন্ত্র রয়েছে। পরিপূর্ণভাবে বিচার কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমেই আমরা তাদেরকে এই বাংলাদেশ থেকে পরিপূর্ণভাবে তাদেরকে নির্মূল করতে পারব। শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় অঙ্গীকার ব্যক্ত করেন তারা। মেধাসম্পন্ন সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে, বিজ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। অক্লান্ত পরিশ্রম করে আজকে কিন্তু বাংলাদেশটাকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন। এদিকে রায়ের বাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ নেতারা জানান, আন্তর্জাতিক মহলের অসহযোগিতার কারণে যুদ্ধ অপরাধী এবং বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না। পাকিস্তান তাদের ৭১-এর এই গণহত্যার জন্য, বর্বরচিত হত্যাকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চাইবে। যে আন্তর্জাতিক শক্তি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই সমস্ত দেশে বঙ্গবন্ধুর খুনিরাও লুকিয়ে আছে, বুদ্ধিজীবীদের খুনিরাও এবং তাদের সন্তানেরাও সেখানে আছে। সুতরাং সেখান থেকে আমরা যে কাঙ্ক্ষিত সহযোগিতা সেটি এখনো পর্যন্ত পাইনি। ষড়যন্ত্রের বেড়াজাল ভেদ করে সরকারের উন্নয়ন অগ্রগতি এগিয়ে যাবে বলেও মনে করেন আওয়ামী লীগ নেতারা। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে ভোরের আলো ফোটার আগে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সাধারণ মানুষের। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা ভরে স্মরণ করে জাতির মেধাবী সন্তানদের। এ সময় শহীদ পরিবারের সদস্য ও সাধারণ মানুষ শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নের দাবি জানান। সেই সাথে জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান তাদের। মাহমুদ হাসানের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বধ্যভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে হাজির হন হাজারো মানুষ। শ্রদ্ধা নিবেদন করে শহীদ পরিবারের সন্তানরা বুদ্ধিজীবীদের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি তালিকা প্রণয়নের তাগিদ দেন। শহীদদের তালিকা আমাদের সবচাইতে আগে প্রয়োজন। বুদ্ধিজীবীদের আদর্শিক অবস্থান, তাদের যে বুদ্ধিবৃত্তিক চর্চার যে অবদান, কিন্তু সেটি এখনো প্রাতিষ্ঠানিকীকরণ হয়নি। তবে তালিকা প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত বলে আশ্বস্ত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবসের মধ্যে আমরা এই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারব। নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানার পাশাপাশি শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলেই প্রত্যাশার কথা জানান বিভিন্ন সংগঠনের নেতারা। ষড়যন্ত্র রোধে আমরা সচেতনতা বৃদ্ধিতে কাজ করছি এবং এটা এক ধরনের অ্যাওয়ারনেস। 1971-এর যে প্রত্যাশা মোতাবেক যে বিভিন্ন পদক্ষেপ এবং পরিকল্পনা সেটি গ্রহণ করার ফলেই মূলত আজকের বাংলাদেশ এই অবস্থানে উপনীত হতে সক্ষম হয়েছে। জাতির মেধাবী সন্তানদের হত্যাকারী রাজাকারদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করার দাবি জানান সাধারণ মানুষ। এই হত্যাকাণ্ড যারা জড়িত ছিল তারা দেশের বাইরে অবস্থান করছেন, তাদের দেশের বাইরে থেকে এনে তাদের বিচারের আওতায় আনা দরকার। রাজাকার বাহিনীরা এখনো বাংলাদেশে বিভিন্ন জায়গায় গাপটি মেরে বসে আছে। বাঙালি জাতির যে চাওয়া পাওয়া ছিল, আমরা ইনশাআল্লাহ সেই চাওয়া পাওয়ার লক্ষ্যে পৌঁছাতে পারতেছি। ৭১-এর ইতিহাস জানতে তরুণদের পাশাপাশি বাবা মার হাত ধরে শিশুরাও আসে রায়ের বাজারে। বুদ্ধিজীবীদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। পরাজিত শক্তির ষড়যন্ত্র থামেনি, সুযোগ পেলে আবারও উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে। এই আশঙ্কা থেকে সতর্ক থাকার আহ্বান সাধারণ মানুষের। মুক্তিযোদ্ধা বাহিনীরা যখন বিজয় নিশ্চিত 16 ডিসেম্বর হয়ে যাচ্ছে, তখন তারা আমাদের লিটারাল পার্সন, বিশেষ করে বুদ্ধিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার হত্যা করে দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল। বুদ্ধিজীবীর হত্যাকারীরা আজকে বিদেশের মাটিতে বসে আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি নারী অধিকার নিশ্চিতের দাবি ওঠে শহীদ বুদ্ধিজীবী দিবসে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত 13 আসামির সবাইকে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেকে 50,000 টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও 3 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তবে এ রায় সন্তুষ্ট নন বাদী। নোয়াখালী প্রতিনিধির সহায়তায় রত্না জামানের রিপোর্ট। রায় ঘোষণার আগে 9 আসামিকে ব্যাপক নিরাপত্তায় সকালে কারাগার থেকে আদালতে আনা হয়। দুপুরে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক জয়নাল আবেদিন রায় ঘোষণা করেন।
চলতি বছরের ৩ জানুয়ারি ১৩ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ৩০ কর্মদিবসে ৪০ জনের সাক্ষ্য গ্রহণের পর প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়। ৪ আসামি এখনও পলাতক। ফাইন্ডিংসে বলছেন যে এটা তাদের জন্য শাস্তি কম, কারণ যেহেতু সর্বোচ্চ শাস্তি এটা, এছাড়া আদালতের কিছু করার ছিল না, এর চেয়ে বেশি শাস্তি হওয়া উচিত ছিল বলে আদালত মন্তব্য করছেন। রায়ে সন্তুষ্ট নন বাদী, যাবজ্জীবন কারাদণ্ড চান তিনি। আমি এই রায় খুশি নাই, এরা যেন যাবজ্জীবনে যেন এদের সাজাই হয়, মৃত্যুর একদিন আগে কোনো হাইকোর্টের তো যেন জামিন নিয়ে আসতে না পারে। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবী। দাবি করেন ভাইরাল হওয়া এ সংক্রান্ত ভিডিওতে আসামিদের দেখা যায়নি। আজকে এই মামলায় কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই, কি কারণে তাকে সাজা দেওয়া হলে এটা আমাদের বোধগম্যতার বাইরে। আমরা এই রায় সংক্ষুব্ধ, আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালত আপিল করব। 2020 সালের 2 সেপ্টেম্বর মামলার বাদীকে তার ঘরে ঢুকে সংঘবদ্ধভাবে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করে প্রধান আসামি নূর হোসেন বাদল এবং তার লোকজন। নির্যাতনের সময় মোবাইলে ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপর আসামিদের বিরুদ্ধে নির্যাতন, পর্নোগ্রাফি ও পরে ধর্ষণের অভিযোগে 3টি মামলা করেন ভুক্তভোগী। ধর্ষণের মামলায় একই আদালত গত 4 অক্টোবর 2 আসামি দেলোয়ার ও তার সহযোগী আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রত্না সামান, 21 টেলিভিশন। করোনা আক্রান্ত গর্ভবতী প্রসবকালীন জটিলতার সম্ভাবনা 8.63 বেশি। নবজাতকদের এনআইসিইউতে ভর্তির ঝুঁকিও 1.4 বেশি। এসব তথ্য জাতীয় জরিপের। এ অবস্থায় করোনাকালে গর্ভধারণের আগে অথবা পরে টিকা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। মহামারী করোনায় গর্ভবতী মায়েরা শুরু থেকেই ঝুঁকিতে। ঝুঁকির মাত্রা নিরূপণে গর্ভবতী নারী এবং নবজাতকের স্বাস্থ্যের ওপর করোনার প্রতিক্রিয়া জানতে জরিপ চালায় স্বাস্থ্য অধিদপ্তর। জরিপে অংশ নেয়া 890 গর্ভবতীর মধ্যে 215 জনই ছিলেন করোনা আক্রান্ত। ফলাফলে উঠে আসে করোনা আক্রান্ত গর্ভবতীদের প্রায় অর্ধেকই বিরূপ মাতৃত্বকালীন প্রতিক্রিয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগে সন্তান জন্ম 78% বেশি, গর্ভাবস্থায় মৃত্যু হয় 15% বেশি এবং বেঠিক স্থানে গর্ভধারণ ছিল 4.04%। যে সমস্ত গর্ভবতী নারীর কোভিড পজিটিভ, তাদের কোভিড নেগেটিভ গর্ভবতী নারীর চেয়ে 8.6 গুণ বেশি সম্ভাবনা হচ্ছে প্রসূতিজনিত বিরূপ প্রতিক্রিয়া তৈরি করা। 17% নর্মাল ডেলিভারি এবং 43% ছিল সিজার। যেখানে করোনা আক্রান্ত নন এমন মায়ের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি 32% ও সিজার 67%। এক্ষেত্রে করোনা আক্রান্ত মায়ের এবং নবজাতককে এনআইসিইউতে ভর্তির ঝুঁকিও বেশি। যে সমস্ত কোভিড-19 প্রেগনেন্ট উইমেন পজিটিভ হয়েছে তাদের 56.5 নর্মাল পেরিনেটাল আউটকাম, অর্থাৎ সুস্থ সবল শিশু হিসেবে তারা জন্মগ্রহণ করেছে এবং 43.5 তাদের ওই বিরূপ ফলাফল হয়েছে। কমপ্লিকেশন ছিল 21 ক্ষেত্রে। স্টিল বার্থ হয়েছে, অর্থাৎ গর্ভের ভিতরে সন্তান মৃত্যুবরণ করেছে 18 কনজেনিটাল অ্যানোমালি, যেটা বললাম জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেছে 13 ঝুঁকি বিবেচনায় করোনাকালীন সময়ে গর্ভধারণে নিরুৎসাহিত করছেন বিশেষজ্ঞরা। এনি ভ্যাকসিন ইজ বেটার দেন নো ভ্যাকসিন। কাজে যে কোনো মা যদি আমরা মনে করি যে প্রেগনেন্সি নেওয়ার চিন্তা করছেন, তাহলে আগে ভ্যাকসিন নিয়ে নেবেন। আর যখন প্রেগনেন্সি হয়ে যাবে সঙ্গে সঙ্গে ভ্যাকসিন নিতে হবে, সেখানে কোনো ডিফার করা যাবে না এবং কোনো টাইম লিমিট নাই। আমি আর্লি প্রেগনেন্সিতে নিব না, নিলে হয়তো কমপ্লিকেশন হতে পারে, কনজেনিটাল অ্যানোমালি হতে পারে, সেটা নিয়ে আমরা কেউ চিন্তা করি নেই। জরিপের ফলাফলের ভিত্তিতে 4টি সুপারিশও করা হয়। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে কাল আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 3 দিনের সফরে 71-এর মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি T-55 এবং MiG-21 জঙ্গি বিমান স্মারক হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদের হাতে তুলে দেবেন তিনি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিববর্ষের সমাপনী এবং ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর। এই মহেন্দ্রক্ষণে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 3 দিনের সফরের রাষ্ট্রীয় বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সংবাদ সম্মেলনে সেসব কথাই জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন।
এ সময় ভারতের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি T-55 ট্যাঙ্ক এবং একটি MiG-29 যুদ্ধ বিমান বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে উপহার হিসাবে প্রদান করবে। একই বছরে একটি দেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিবেশী দেশের রাষ্ট্রীয় সফর যে কোনো দেশের ইতিহাসে বিরল ঘটনা। বাংলাদেশের প্রথম এবং করোনা মহামারীর মধ্যে দেশের বাইরে প্রথম কোনো দেশ সফর, তাই এর তাৎপর্য অনেক। বাংলাদেশ এবং ভারতের যখনই আমরা সাক্ষাৎ হয় আমাদের সব ধরনের সমস্যাই আমরা আলোচনা করি। আর এটা যদিও এটি কাটিসি আপনার বিশেষ আয়োজনে উনি আসতেছেন, তবুও মনে করা হয় যে আমরা আমাদের ইস্যুগুলো ভারতের সাথে খোলামেলা আলোচনা করব। বিরাজমান সকল সমস্যার বিষয়ে খোলামেলা আলোচনা হবে, তবে কোনো চুক্তি বা সমঝোতা সফরসূচিতে নেই বলেও জানানো হয়। কোনো রকম চুক্তি বা এমওইউ সাইনিং এর কোনো বিষয় নাই। এবারের মেইন ফোকাসটা হচ্ছে মোর সেরিমোনিয়াল, যেহেতু একটা বিশেষ উৎসবে উনি আসছেন, সুতরাং আমরা সেই দিকটার দিকে বেশি নজর দিব। আইনশৃঙ্খলা বাহিনীর বর্তমান ও সাবেক কয়েকজন শীর্ষ কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলবে না বলেও সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্রমন্ত্রী। কারণ আমেরিকার সব সিদ্ধান্ত সঠিক এমন না, আপনার সেই বুড়ি বুড়ি এক্সাম্পল আছে। আমরা আলোচনা করব এবং আশা করি তারা ওই দেশটা পরিপক্ক লোকজন আছেন, জ্ঞানী লোক আছেন, তারা তখন তাদের অবস্থা পরিবর্তন। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে বিজয় দিবসের রাষ্ট্রপতি কুচকাওয়াজের সব প্রস্তুতি শেষ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। জাতীয় প্যারেড গ্রাউন্ডে হয়েছে 3 বাহিনীর মনোমুগ্ধকর মার্চ পাস্ট মহড়া। এবারের আয়োজনে যোগ দিচ্ছেন 5 দেশের প্রতিনিধিরা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, বিজয় দিবস প্যারেডে তুলে ধরা হবে 50 বছরের উন্নয়ন অগ্রযাত্রা চিত্র। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। এভাবেই একের পর এক এগিয়ে আসছে সেনা, নৌ ও বিমান বাহিনীর দল। 16 ডিসেম্বর বিজয় দিবসের সকালটা সাজবে জাতীয় প্যারেড গ্রাউন্ড। তারই প্রস্তুতি হিসেবে এই মহড়া। সশস্ত্র বাহিনী জানান দিচ্ছে, স্বাধীনতার 50 বছরে সক্ষমতা নিয়ে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। বাংলার আকাশসীমা যাদের দখলে, লাল সবুজের রং ছড়িয়ে সেই বিমান বাহিনীর সুদৃশ্য ফ্লাইং পাস মুগ্ধ করবে অতিথিদের। এই প্যারেডটাকে যতটা সুন্দর এবং কালারফুল করা সম্ভব আমরা চেষ্টা করেছি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে এবারের বিজয় দিবস। সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের আয়োজনে জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকবেন বন্ধু দেশ ভারতের মহামান্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ বন্ধু প্রতিম 6টি দেশের প্রতিনিধি। আমরা আমাদের এই 50 বছরের যে অর্জন, তার উপরে আমরা গুরুত্ব দিয়েছি যে 50 বছরে আমরা কোথায় ছিলাম, 50 বছর আগে এখন আমরা কোথায় এসেছি, সেটা কিভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে এটা পুনর্গঠন শুরু হয়, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা কোন পর্যায়ে পর্যন্ত যেতে পেরেছি সর্বক্ষেত্রেই। মহড়ায় দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে বিভিন্ন মন্ত্রণালয়। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে আসা বিভিন্ন দেশের বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনীর প্রতিনিধি ও মিত্র বাহিনীর সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই নৈশভোজের আয়োজন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে নৈশভোজে যোগ দেন মেক্সিকো সেনাবাহিনী প্রধান, রাশিয়ার ডেপুটি ল্যান্ড ফোর্স কমান্ডার, ভারতীয় মিত্র বাহিনী এবং ভারত, রাশিয়া ও ভুটানের সশস্ত্র বাহিনীর সদস্যরা। এছাড়া যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পর্যবেক্ষক সহ আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত ভারত, রাশিয়া, ভুটান এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা। এবারই প্রথমবারের মতো বাংলাদেশের বিজয় দিবস কুচকাওয়াজে 5টি বন্ধুপ্রতিম রাষ্ট্রের কন্টিনজেন্ট ও পর্যবেক্ষক দল অংশগ্রহণ করছে। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকবে।
ভারতের রাষ্ট্রপতি সফর ঘিরে বিশৃঙ্খলার তথ্য নেই, জাতীয় সংসদ ভবন এলাকায় 4 স্তরের নিরাপত্তা। সারের দাম নিয়ন্ত্রণে মাঠে থাকছে ভ্রাম্যমাণ আদালত, কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা। আবারও আমন্ত্রণ রাত 11:21 সংবাদে। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকা সফর ঘিরে কোনো বিশৃঙ্খলা তথ্য নেই বলে আশ্বস্ত করেছে ডিএমপি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের 50 বছর পূর্তি উদযাপনকে ঘিরে জাতীয় সংসদ ভবন এলাকায় নেওয়া হচ্ছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাচ্ছেন দীপু শিকদার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আর বিজয়ের 50 বছর উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ দিকে। ভারতের রাষ্ট্রপ্রধান সহ দেশ বিদেশের অতিথিরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠান ঘিরে পুরো সংসদ ভবন এলাকা জুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা তল্লাশির মধ্যে অনুষ্ঠান ভেন্যুতে আসতে হবে অতিথিদের। সকালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন নগর পুলিশের কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানান, ভারতের রাষ্ট্রপতির আগমন ঘিরে নেই কোনো বিশৃঙ্খলার তথ্য। আমাদের কাছে কোনো তথ্য নাই। আমরা মনে করি যে এই সফর অত্যন্ত নিরাপদ হবে এবং উনি অত্যন্ত সম্মানের সাথে, মর্যাদার সাথে আমাদের দেশের এই যে জাতীয় উৎসব সেখানে অংশ নেবেন। জাতীয় গুরুত্বপূর্ণ এমন আয়োজন ঘিরে নেওয়া হচ্ছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা ব্যবস্থাটি 4 স্তরে থাকবে। স্বাস্থ্যবিধি ভঙ্গকারী কাউকেই আমরা এই ভেন্যুতে ঢুকতে দিব না। অন্যান্য নিরাপত্তার যে ব্যবস্থা নিই সেটা মূলত ইউনিফর্ম পুলিশ ভিত্তিক হয়, আর এটা ইন্টেলিজেন্স লেড নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে। প্রতিটা কর্নারে আমাদের ইন্টেলিজেন্সের লোকজন কাজ করছে যাতে ন্যূনতম কোথাও কোনো ব্যত্যয় না ঘটে। বুধবার থেকে বিদেশি অতিথিদের চলাচলের রাস্তা নিয়ন্ত্রিত থাকবে। তাই এইচএসসি পরীক্ষার্থীদের সকাল 9টার মধ্যে কেন্দ্রে থাকার অনুরোধ জানান তিনি। কোথাও মনে করেন যদি আটকে গেছেন, সাথে সাথে আমাদের 999-এ ফোন করেন, তাহলে আমরা পুলিশ আমাদের গাড়ি দিয়ে তাদের আমরা পরীক্ষা সেন্টারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এছাড়া অনুষ্ঠান চলাকালে বিভিন্ন সড়কে থাকবে ডাইভারশন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সারের দাম নিয়ে নৈরাজ্য বন্ধে আগামী 15 দিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। দুপুরে সারের সার্বিক পরিস্থিতি নিয়ে শিল্প মন্ত্রণালয়ের সাথে যৌথ বৈঠক হয়। পরে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ জানান, জ্বালানি তেলের দাম বাড়লেও সারের দাম বাড়েনি। আর কৃষিমন্ত্রী জানান, সারের পর্যাপ্ত মজুদ আছে, যোগান নিয়ে সমস্যা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। কোনো মহল সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন কৃষিমন্ত্রী। মাঠ পর্যায়ে আমাদের কৃষি কর্মকর্তা, একদম ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা লেভেলে তারা যেন সার্বক্ষণিক মনিটরিং করে প্রস্তুত থাকে। যে সকল ডিলার এবং যে সকল বিক্রেতা, দোকানদার বেশি দামে বিক্রি করবে তাদেরকে তাৎক্ষণিকভাবে ধরে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। বঙ্গবন্ধুর এবং মুক্তিযুদ্ধের ছবির সত্ত্বেও কোনো ব্যক্তি দাবি করতে পারবে না রাষ্ট্র এসব ছবির মালিক বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশে আদালত বলেছেন, কেউ কোনো প্রকাশনায় বঙ্গবন্ধু বা মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ছবি ব্যবহার করতে চাইলে সত্য উল্লেখ করে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন। এই সময় বলা হয়, দুটি বইয়ের মেধাস্বত্ব যমুনা টেলিভিশনের সাংবাদিক নাজমুল হোসেনের জার্নি মাল্টিমিডিয়ার হলেও বইয়ে ব্যবহৃত চিত্রকর্ম ও ছবি সত্য প্রকাশনা সংস্থা বা তার নয়। বঙ্গবন্ধুরে নিয়ে আপনি মালিকানা নিতে পারবেন না, এটা তার পরিবার তার মালিকানা নিতে পারবে, কিন্তু যে সেই ইচ্ছা কথা বলে আমি বঙ্গবন্ধুর সৈনিক বা আমি খুব কাজ করি আওয়ামী লীগের, এইসব বলে বঙ্গবন্ধুর মালিকানা, এই অর্ডারের মধ্য দিয়ে আমি মনে করি যে এইটার পথটা আজীবনের জন্য বন্ধ হবে। রেডি ওনারা পাবলিশ করছেন, সেগুলোতে এখন ওনারা আবার ওটাকে কালেক্ট করে প্রত্যেকটাতে এই কথাটা লিখে দিবেন, যে লিখে দেওয়ার নির্দেশ দিয়েছেন পাবলিশারকে যে এই বইগুলোতে যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর সত্য প্রকাশকের নয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত নথি নিয়ে শুনানি আগামীকাল। এর আগে খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত সব নথি হাইকোর্টে দাখিল করা হয়। পরে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। গত 13 জুন 60 দিনের মধ্যে জন্মদিন সংক্রান্ত নথি আদালতে দাখিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। রিটকারী আইনজীবী জানান, আবেদনে খালেদা জিয়ার সব ধরনের সার্টিফিকেট আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছিল, যাতে প্রকৃত জন্মদিন সম্পর্কে জানা যায়। 15ই আগস্ট কি ওনার জন্মদিন নাকি ওনার জন্মদিন অন্য জন্মদিন? উনি তো আগে অন্য জন্মদিন ছিল। অলরেডি সম্পূর্ণ প্রতিবেদন চলে আসছে, হিয়ারিং লিস্টে আছে। আমরা নোটিশ তো পাইনি, আমরা নোটিশে পাইনি। নোটিশ পেয়েছে, নোটিশ তো পাইনি আমরা। নোটিশ বলেছে পলিটিক্যাল ইস্যু তারা নিয়ে আসছে। তার জন্মের ব্যাপারে কোর্ট কি করবে? বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। ৭১-এর মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অনন্য স্মারক। লাশের ধ্বংসস্তূপ থেকে এ মাসে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য। আগুন ঝরা যুদ্ধদিনের কথা ময়মনসিংহের বীর মুক্তিযোদ্ধা খন্দকার জাফর সাদেকের কাছ থেকে তুলে এনেছেন আহমেদ বাবু। দাম দিয়ে কিনেছি বাংলা। পয়লা মার্চে ক্রিকেট খেলা এমসিসি ভার্সেস পাকিস্তান খেলা দেখতেছি, হঠাৎ করে এখন পার্লামেন্ট বন্ধ করে দিল। তখন খেলাটা বন্ধ হয়ে গেল, হইচই লাগলো, আগুন দিল লোকজন। কুরবানি হোটেলে বোধহয় পাকিস্তানি প্লেয়াররা যা উঠলো, ওইখানে আমরা গেলাম সব মিছিল করে যা পাকিস্তানের পতাকা পোড়াইলো, নিচে বৈশা রইলাম, বৈশা সব। তখন জিন্দাকে নিয়ে কথা হইল, জিন্দা মিয়ার পাকিস্তান আজিমপুরের গোরস্থান। 23 এপ্রিল আমি গেছি ইন্ডিয়াতে, ওইটা আমার মনে আছে। 28 দিনের ট্রেনিং ছিল। বিওপি অ্যাটাক করতে চাইতেছিলাম, বিজয়পুর বিওপি, যেটা পাকিস্তান আর্মির। যখন ফ্ল্যাগটা উঠছে, তারপরে আপনার ভারতীয় যারা আর্টিলারি ছিল, তারা এটা কাভারিং ফায়ার দিব বলছে, তোমরা নিচে দিয়ে অ্যাটাক করবে। আমার সাথে সন্তোষ বলে একটা ছেলে ছিল, ওকে একটা টুইন্স মোটর, আমাকে দিল একটা অ্যাসেম্বলি। বললো যে তুই তার সাথে কাভারিংয়ে থাকবি, তার সাথে থাকবি। তো গুলি তো শুরু হলো, গাছের পাতা পর্যন্ত ভাই পুড়ে যেতেছে। এরকম অবস্থা। হঠাৎ করে একটা গরু জবাই দিলে যেরকম আওয়াজ হয়, দেখি আওয়াজ হইতেছে আমার পাশে। দেখি কি সন্তোষের গলা দেয়া একটা স্প্লিন্টার ঢুইকা এই গলার এটা কেটে গেছে এবং এই স্পট ডেড। ওইরকম এটা একটা দরজা আছে, যাওয়া আসা। ওই দরজাটা আমি ভাঙে ফেলাইলাম ভাই, টান দিয়ে ভাঙে ওইটার উপরে নিলাম, নিয়ে পাহাড় থেকে কোনো রকমের নামছি। আর সাথে আমার LMG, ও টুইন্স মোটর সব আমার সাথে আছে। নিতে আমি ওখান থেকে রওনা দিয়া বর্ডার রোডে এসে আমি ফিট হয়ে গেল। সন্তোষের কবরটা ওইখানে আছে, আমরা এখনো মাঝে মাঝে যাই। তারপরে ময়মনসিংহের গরিপুরে এসে রেল স্টেশনে উড়াই দিলাম, থানা দখল করে ফেললাম। আমরা থানা দখল করে আমাদের সাথে পাকিস্তান আর্মার্ড করে একজন নিয়ে ছিল, রুস্তম আলী কোনু নাম। উনি এটার থানার মধ্যে বসে গেলেন, আমি ওসি সাহেব, বুঝছেন না। এরকম একটা ভাবসাব করে ওখানে যা রাজাঘাট ছিল ওদেরকে সারেন্ডার করাই দিল। বাংলাদেশের ফ্ল্যাগ উড়ে তখন গরিপুর স্বাধীন হয়ে গেল 8 তারিখে, 11 তারিখে ময়মনসিংহ হয়ে গেল। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকছে। বগুড়ার সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুন, 5 শ্রমিকের মৃত্যু। ওমিক্রনে হাসপাতালে ভর্তি ও মৃত্যু বাড়ার আশঙ্কা, দেশে দেশে বাড়ছে সংক্রমণ। আমন্ত্রণ আবারও রাত 11:21 সংবাদে। বগুড়ার সান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় আগুনে 5 শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে সান্তাহার পৌর এলাকার হবির মোড়ে BIRS নামে প্লাস্টিক কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় ভেতরে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে আগুন চারিদিকে ছড়িয়ে যায়। খবর পেয়ে বগুড়া ও নওগাঁ থেকে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট এসে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কারখানায় 40-45 জন শ্রমিক কাজ করছিলেন। ভেতর থেকে 5টি মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের শরীর এতটাই ঝলসানো যে কাউকে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা।
মধ্যযুগে বাংলা জনপদে মসলিন ছিল সবচেয়ে মূল্যবান কাপড়। পরবর্তীতে তা বিলুপ্ত হলে শুরু হয় জামদানির পথ চলা। বাংলার সুপ্রাচীন ঐতিহ্য জামদানির জৌলুস ধরে রাখতে সরকারিভাবে নেওয়া হচ্ছে নানামুখী উদ্যোগ। জামদানি শাড়ি নিয়ে রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। জামদানি কার্পাস তুলা থেকে তৈরি এক ধরনের সূক্ষ্ম সুতি বস্ত্র। জামদানি বলতে সাধারণত শাড়িকে বোঝানো হলেও প্রকৃতপক্ষে ঐতিহ্যবাহী নকশায় সমৃদ্ধ ওড়না, কুর্তা, পাগড়ি, ঘাগরা, রুমাল, পর্দা সবই এর আওতায় পড়ে। ঐতিহাসিক ও গবেষকরা মনে করেন আজকের জামদানি বিশ্বখ্যাত মসলিনেরই উত্তরাধিকার। জামদানির নামকরণ নিয়ে রয়েছে নানা মতবাদ। সবচেয়ে গ্রহণযোগ্য তথ্য মতে ফার্সি ভাষায় জামা অর্থ কাপড় এবং দানা অর্থ বুটি, অর্থাৎ বুটিদার কাপড়। শীতলক্ষ্যা নদী পাড়ের আর্দ্র আবহাওয়া জামদানি তৈরির জন্য বিশেষভাবে উপযুক্ত। অতীতের মসলিন এবং আজকের জামদানি শিল্প এ নদী ঘিরেই গড়ে ওঠে। 1991 সালে সরকারি উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়ায় যাত্রা করে জামদানি পল্লী। জরির শাড়ির কাজ করি, যেরকম এই সুতার শাড়ির কাজ করি, অনেক রকমের কাজই করি। এটা হাতে তৈরি করি আমরা, সম্পূর্ণ এখানে কোনো মেশিনের কোনো কাজ নেই। জামদানি শাড়ি প্রধানত দুই প্রকার, হাফ সিল্ক ও সুতি জামদানি। নকশা ভেদে এর নামকরণে আছে বৈচিত্র্য। মদন পায়ের, আঙ্গুল পায়ের, ইঞ্চি পায়ের, করলা পায়ের, উডুগা পায়ের, বেলপাতা পায়ের, সব পারি আমরা পারি। 8, 10, 20, 30, 40, 50, 60, 1 লাখ 1.5 লাখ টাকা শাড়ি বিক্রি করি আমরা। দাদা থেকে বাবা, বাবা থেকে আমরা করি। জামদানির জৌলুস ও খ্যাতি ধরে রাখতে সরকারি নানা উদ্যোগের কথা জানান সংশ্লিষ্টরা। বস্ত্র ও জামদানি জাদুঘরে একেবারে বাংলাদেশের বস্ত্র শিল্পের হিস্ট্রি এবং একটা বড় অংশ থাকবে জামদানি নিয়ে। তো সরকারের আসলে বর্তমান সরকার এইটা নিয়ে অনেক কাজ করছে। জামদানির বুনন শিল্প 2013 সালে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি পায়। রত্না সামান, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দরপতন অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে, তবে বেড়েছে লেনদেন। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া 377টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 88টির, কমেছে 249টির, আর অপরিবর্তিত ছিল 40টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 44 পয়েন্ট কমে নেমে আসে 6837 পয়েন্টে। আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1080 কোটি 79 লাখ টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে 25 কোটি 43 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এবারে আন্তর্জাতিক খবর। মহামারী করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে বিশ্বব্যাপী হাসপাতালে ভর্তির সংখ্যা ও মৃত্যু বাড়বে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে চীনে প্রথমবারের মতো ধরা পড়েছে ওমিক্রন আক্রান্ত ব্যক্তি। যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত সহ বিভিন্ন দেশে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। রিপোর্ট দুলি মল্লিকের। ওমিক্রনের ভয়াবহতা স্পষ্ট হতে শুরু করেছে বিশ্বব্যাপী। যুক্তরাজ্যে এরই মধ্যে প্রথমবারের মতো আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আরও 10 জন। দেশটিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা এরই মধ্যে 1200 ছাড়িয়েছে। প্রতিদিন দ্বিগুণ হারে বাড়ছে করোনা সংক্রমণ। এ অবস্থায় বড়দিন ও বর্ষবরণকে সামনে রেখে সংক্রমণ ঠেকাতে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে জনসন সরকার। The UK's 4 chief medical officers raised the COVID alert level to 4, its second highest level, because of the evidence that Omicron is doubling here in the UK every 2 to 3 days. And we know from bitter experience how these exponential curves develop. এদিকে একের পর এক নতুন নতুন দেশে মিলছে ওমিক্রন সংক্রমণ। এবার করোনার উৎপত্তি স্থল চীনের উত্তরাঞ্চলে তিয়ানজিনে শনাক্ত হয়েছে ওমিক্রন আক্রান্ত। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে যারা ভ্যাকসিন নেননি তাদের উপর আরোপ করা হয়েছে কড়া বিধিনিষেধ। ভারতের 6 রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। সংক্রমণ ঠেকাতে মুম্বাইয়ে জারি করা হয়েছে 144 ধারা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওমিক্রনের কারণে শুধু আক্রান্তের সংখ্যাই বাড়বে তা নয়, বিশ্বব্যাপী হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যাও বাড়বে। We're learning more all the time about Omicron, but there is still more to learn about its effect on transmission. দুলি মল্লিক, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। বিসিএল এর সেন্ট্রাল জোনের রানের পাহাড়, সৌম্য সরকারের সেঞ্চুরি। বিজয়ের 50 বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে সোমবার থেকে শুরু হচ্ছে বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে প্রতিযোগিতা চলবে। পুরুষ ও নারী বিভাগে 6টি করে মোট 12টি দল অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জামালপুর জেলা দল পুরুষ ও নারী উভয় বিভাগে অংশ নিচ্ছে। এছাড়া বিজিবি ও আনোয়ার স্পোর্টস একাডেমি পুরুষ বিভাগে খেলবে, আর পঞ্চগড় ও নওগাঁ নারী বিভাগে অংশ নিচ্ছে। আমাদের এবারের আয়োজন বিজয় চিহ্ন। ডিসেম্বরে যখন বাংলাদেশ বিজয়ের দ্বার প্রান্তে, তখন হীন চক্রান্ত করে স্বাধীনতা বিরোধী ও পাকিস্তানি সৈন্যরা। দেশকে মেধাশূন্য করতে শুরু থেকেই তারা বাঙালি জাতির বিবেক, চেতনা, ঐতিহ্য ও সাংস্কৃতিক ধারক ও বাহকদের হত্যায় মেতে ওঠে। স্বাধীনতার পর রায়ের বাজারে পাওয়া যায় অসংখ্য ক্ষতবিক্ষত লাশ। মুজিবুর রহমানের ক্যামেরায় রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নিয়ে মানিক শিকদারের ভিজুয়াল প্রতিবেদন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিনম্র শ্রদ্ধায় জাতির মেধাবী সন্তানদের স্মরণ, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নের দাবি। বুদ্ধিজীবী দিবসে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার তাগিদ, ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে ধর্ষণ চেষ্টা মামলায় 13 আসামির 10 বছরের দণ্ড। করোনা আক্রান্ত গর্ভবতী প্রসবকালীন জটিলতার ঝুঁকি বেশি, গর্ভধারণের আগে অথবা পরে টিকা নেওয়ার তাগিদ। কাল আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপহার দেবেন মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক, যুদ্ধ বিমান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।